নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি পরপর দুবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তার জন্মবার্ষিকী হল 1 জুলাই, যা ঘটনাক্রমে তার মৃত্যুবার্ষিকীও, অর্থাৎ সেই 1 জুলাই তারিখেই তার মৃত্যু হয়েছিল। জাতীয় চিকিৎসক দিবস হিসেবে উদযাপিত হয় এই 1 জুলাই। তারপর দেখো, সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন। প্রফুল্লচন্দ্র সেন পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আর মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, এঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হল ভেনিজুয়েলার এঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 979 মিটার এবং নিরবচ্ছিন্নভাবে পতিত জলপ্রপাতের উচ্চতা 807 মিটার। জলপ্রপাতটি কানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত। এবার দেখো বিভিন্ন জলপ্রপাত এবং কোন নদীর উপর অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত। প্রথমে কি রয়েছে? কুঞ্জিকল জলপ্রপাত, উচ্চতা কত? 455 মিটার, বরাহী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত। নোহকালিকায় জলপ্রপাত 340 মিটার উচ্চতা, মেঘালয়ে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত 310 মিটার, মান্ডবী নদীর ওপর কর্ণাটকে গোয়াতে অবস্থিত। বারকানা জলপ্রপাত 259 মিটার, কর্ণাটকে অবস্থিত। খান্দাদার জলপ্রপাত 244 মিটার, কোরা নদীর উপর উড়িষ্যায় অবস্থিত। ভানটাওয়াং জলপ্রপাত 230 মিটার উচ্চতা, মিজোরামে অবস্থিত। কুনে জলপ্রপাত 200 মিটার, মহারাষ্ট্রে অবস্থিত। লোদ জলপ্রপাত 143 মিটার, বুরহা নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত। চাচাই জলপ্রপাত 130 মিটার, বিহারের মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত 122 মিটার, কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত 116 মিটার, কর্ণাটকে অবস্থিত। কুশাল্লি জলপ্রপাত 116 মিটার, কর্ণাটকে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত 98 মিটার, কাবেরী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত। হুড়ু জলপ্রপাত 98 মিটার, সুবর্ণরেখা নদীর ওপর ঝাড়খণ্ডে অবস্থিত। ধুয়াধার জলপ্রপাত 30 মিটার উচ্চতা, নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ইন্দ্রাবতী নদীর ওপর। কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। পরবর্তী প্রশ্ন, ইয়েন কোন দেশের মুদ্রা? কোন দেশের মুদ্রার নাম ইয়েন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জাপানের মুদ্রার নাম ইয়েন। এবার দেখো বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী এবং সেই দেশে প্রচলিত মুদ্রার নাম। প্রথমে কি রয়েছে? জাপান। জাপানের রাজধানী টোকিও, মুদ্রার নাম কি? ইয়েন। ফিজির রাজধানী সুভা, মুদ্রার নাম কি? ডলার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মুদ্রার নাম কি? বাইট। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিউল, মুদ্রার নাম কি? ওন। তারপর দেখো নেপালের রাজধানী কাঠমান্ডু, প্রচলিত মুদ্রার নাম কি? নেপালি রুপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মুদ্রার নাম হচ্ছে রুপি। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, মুদ্রা হচ্ছে পেসো। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাহরাইনের মানামা রাজধানী, প্রচলিত মুদ্রার নাম কি? বাহারিনি দিনার। তারপর দেখো ভিয়েতনামের রাজধানী কোথায়? হ্যানয়, এবং কারেন্সি কি? ঢং। ভারতের রাজধানী নয়াদিল্লি, ভারতে প্রচলিত মুদ্রার নাম কি? রুপি। ভুটানের রাজধানী থিম্পু, আর মুদ্রার নাম কি? নুলট্রাম। মায়ানমারের রাজধানী ইয়াঙ্গন, মুদ্রার নাম কিয়াত। মালদ্বীপের রাজধানী কি? মালে, প্রচলিত মুদ্রার নাম কি? রুফিয়া। মালয়েশিয়ার রাজধানী কোথায়? কুয়ালামপুর, মুদ্রার নাম কি? রিঙ্গিত। তারপর দেখো লেবাননের রাজধানী বেইরুট, মুদ্রার নাম কি? পাউন্ড। শ্রীলঙ্কা কলম্বো, রুপি। সিরিয়ার দামাস্কাস, সিরিয়া পাউন্ড। আলজেরিয়ার রাজধানীর নাম কি? আলজিয়ার্স, মুদ্রার নাম দিনার। উগান্ডার রাজধানী কাম্পালা, প্রচলিত মুদ্রার নাম কি? উগান্ডা সিলিং। কঙ্গোর রাজধানী ব্রাজাভিল, প্রচলিত মুদ্রার নাম ফ্রাসি অফে। কেনিয়ার রাজধানী নাইরোবি, উল্লেখযোগ্য মুদ্রার নাম কি? সিলিং। ঘানার রাজধানী আকরা, প্রচলিত মুদ্রার নাম সিডি। জাম্বিয়ানের রাজধানী লুসাকা, মুদ্রার নাম কি? কুয়াচা। জিম্বাবুয়ের রাজধানী হারারে, মুদ্রার নাম ডলার। তিউনিসিয়ানের রাজধানী তিউনিস, উল্লেখযোগ্য মুদ্রার নাম কি? দিনার। দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? প্রিটোরিয়া বা কেপটাউন, মুদ্রার নাম কি? রান্ড। মরক্কোর রাজধানী রাবার, মুদ্রার নাম দিরহাম। মিশরের রাজধানী কায়রো, উল্লেখযোগ্য বা প্রচলিত মুদ্রার নাম কি? মিশরীয় পাউন্ড। সুদানের রাজধানী খার্তুম,
মুদ্রার নাম দিনার। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? ভিয়েনা, প্রচলিত মুদ্রার নাম শিলিং। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, আয়ারল্যান্ডে প্রচলিত মুদ্রার নাম ইউরো। ইউক্রেনের রাজধানী কিয়েভ, মুদ্রার নাম কি? রিভনিয়া। জার্মানির রাজধানী বার্লিন, প্রচলিত মুদ্রার নাম ইউরো বা ডায়েসমার্ক। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, উল্লেখযোগ্য মুদ্রার নাম ড্যানিশ ক্রোন। তুরস্কের রাজধানীর নাম কি? আঙ্কারা, মুদ্রার নাম কি? তুর্কি লিরা। নরওয়ের রাজধানী অসলো, মুদ্রার নাম কি? ক্রোন। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, প্রচলিত মুদ্রা ইউরো। পর্তুগালের রাজধানী লিসবন, প্রচলিত মুদ্রা ইউরো। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। ফ্রান্সের রাজধানী প্যারিস, প্রচলিত মুদ্রা ইউরো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, প্রচলিত মুদ্রার নাম ইউরো। ভ্যাটিকান সিটির রাজধানীর নাম কি? ভ্যাটিকান সিটি, প্রচলিত মুদ্রা ইউরো বা লিরা। রাশিয়ার রাজধানী মস্কো, প্রচলিত মুদ্রা রুবেল বা রুবল। সুইডেনের রাজধানী স্টকহোম, প্রচলিত মুদ্রা ক্রোনা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। সার্বিয়ার রাজধানী বিলগেটস, প্রচলিত মুদ্রা সার্বিয় দিনার। কানাডার রাজধানী অটোয়া, প্রচলিত মুদ্রা ডলার। কিউবার রাজধানী কোথায়? হাভানা, প্রচলিত মুদ্রা পেসো। পরবর্তী প্রশ্ন, কোন গাছ আংশিক পরজীবী নামে চিহ্নিত বা পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, চন্দন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত। আংশিক পরজীবী উদ্ভিদ হলো এমন একটি উদ্ভিদ যা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে, কিন্তু শুধুমাত্র জল এবং খনিজ লবণ বা পুষ্টির জন্য অন্য উদ্ভিদের ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ স্বর্ণলতা এবং চন্দন গাছ আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বুকার পুরস্কার। বুকার পুরস্কার হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ম্যান বুকার পুরস্কার। এটি প্রতি বছর ইংরেজি ভাষায় লেখা সেরা উপন্যাসের জন্য দেওয়া হয়, যা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ছিলেন চন্দ্রাবতী। চন্দ্রাবতী 16শ শতাব্দী অর্থাৎ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। এই বিদুষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিত কথা রচনা করেন। তারপর দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? প্রতিভা পাটিল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনারকে? রমা দেবী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপালিনী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? আন্না চণ্ডী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এম ফতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন? নার্গিস দত্ত। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? কল্পনা চাওলা। প্রথম ভারতীয় মহিলা আইএএস অফিসার কে ছিলেন? আন্না রঞ্জন মালহোত্রা। প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? কিরণ বেদী। অলিম্পিকে রূপজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? পিভি সিন্ধু। এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কমলজিৎ সাধু। এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার? মেরি কম।
প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা দীপা মালিক। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ সুনীতা শর্মা। যাত্রীবাহী ট্রেন চালক প্রথম ভারতীয় মহিলা সুরেখা যাদব। প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার সুব্বারমন বিজয়লক্ষ্মী। প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট শিবাঙ্গী। প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট কে ছিলেন? দুর্বা ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি একটি উভলিঙ্গ ফুল? নিচের কোনটি একটি উভলিঙ্গ ফুল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সরিষা একটি উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল কাদের বলে? যে ফুলে পুরুষ ও স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে সেগুলোকে পূর্ণ বা উভলিঙ্গ ফুল বলা হয়। উভলিঙ্গ ফুল নিজেদের স্বপরাগমিলন করে, উদাহরণ টিউলিপ, সূর্যমুখী এবং লিলি। একলিঙ্গ ফুল কাকে বলে? যে ফুলে শুধুমাত্র পুরুষ বা স্ত্রী প্রজনন অঙ্গ থাকে তাকে একলিঙ্গ ফুল বলে। তাদের অসম্পূর্ণ ফুল বলা হয়। বংশবৃদ্ধির জন্য তারা ইতর পরাগযোগের সাহায্য নেয়। তাদের পুংকেশর এবং গর্ভপত্র কোনোটিই নেই, উদাহরণ পেঁপে, সাদা তুঁত এবং তরমুজ। পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়? মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1858 সালে। রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 সালের 1 নভেম্বর লর্ড ক্যানিং প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। এর অধীনে এটি সম্মত হয়েছিল যে রানী ভিক্টোরিয়া এখন সামাজিক বা অর্থনৈতিক সমস্ত দিক থেকে ভারতের প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই? কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শুক্রের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। সৌরজগতের বুধ ও শুক্র এই দুইটি গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। পরবর্তী প্রশ্ন, সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জিঙ্ক ধাতুর অণু থাকে। সাপের বিষে প্রধানত জিঙ্ক নামক ধাতুর অণু থাকে যা মেটালোপ্রোটিনেজ নামক এনজাইম তৈরি করতে সাহায্য করে। সাপের বিষ মূলত এক ধরনের লালা জাতীয় পদার্থ যাতে বিভিন্ন টক্সিক পদার্থ থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের তৃতীয় নাগরিককে কাকে ভারতবর্ষের তৃতীয় নাগরিক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রীকে তৃতীয় নাগরিক বলা হয়। ভারতের প্রথম নাগরিক তাহলে কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। এবং ভারতের দ্বিতীয় নাগরিক বলা হয় উপরাষ্ট্রপতিকে। তারপর দেখো, রাজ্যপালের মেয়াদ কতদিন থাকে রাষ্ট্রপতির ইচ্ছায়? একটি ভারতীয় রাজ্যের রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। একজন রাজ্যপালের মেয়াদ সংবিধান দ্বারা নির্ধারিত নয়। সাধারণত একজন গভর্নরের পদের মেয়াদ 5 বছর থাকে। যাই হোক, গভর্নর রাষ্ট্রপতির খুশিতে পদে অধিষ্ঠিত হন, যার অর্থ রাষ্ট্রপতি যে কোনো সময় তাদের অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে রাজ্যপালও তাদের পদ থেকে পদত্যাগ করতে পারেন। তারপর দেখো, 15তম সাংবিধানিক সংশোধনীতে কি বলা হয়েছে? হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করেছে। 26তম সাংবিধানিক সংশোধনীতে কি বলা হয়েছে? রাজকীয় রাজ্যের প্রাক্তন শাসকদের দেওয়া প্রিভি পার্সের বিলোপ। 38তম সাংবিধানিক সংশোধনীতে কি বলা হয়েছে? অধ্যাদেশ পাশ করার জন্য রাষ্ট্রপতি ও রাজ্যপালদের ক্ষমতা বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান ব্রাহ্মণদের ওপর কর আরোপ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের ওপর কর আরোপ করেছিলেন। তিনি ছিলেন তুগলক রাজবংশের একজন সুলতান এবং 1400 শতকের শেষের দিকে তার রাজত্বকালে ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর আরোপ করেন। এটি ছিল অমুসলিমদের ওপর ধার্য করা একটি বিশেষ কর যা মূলত সামরিক কাজে অংশগ্রহণের পরিবর্তে আদায় করা হতো। তারপর কিছু উল্লেখযোগ্য তথ্য দেখো কি রয়েছে। কার সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? ইলতুৎমিশ। দিল্লির কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয়েছিল? আলাউদ্দিন খলজি। ইকতা প্রথা কে চালু করেছিলেন? ইলতুৎমিশ। কর্মসংস্থান দপ্তর কে চালু করেছেন? ফিরোজ শাহ তুগলক। পুরীতে জগন্নাথ মন্দির কে ধ্বংস করেন? ফিরোজ শাহ তুগলক। খলজি বিপ্লব হয়েছিল কবে? 1290 সালে। দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। খলজি বংশ ধ্বংস করতেছিলেন কে? মালিক কাফুর। কোন সুলতান নিজেকে খালিফা বলে ঘোষণা করেন? কুতুবুদ্দিন মোবারক শাহ। সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? ফরাসি। দিল্লির খলজি সুলতানরা কি ছিল? তুর্কি। লক্ষণ সেনের আমলে মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিল কে? বখতিয়ার খলজি। 40 চক্র ধ্বংস করেছেন গিয়াসউদ্দিন বলবন অর্থাৎ উলুগ খাঁ। কুতুব মিনার বর্তমানে যে অবস্থানে সেটি শেষ পর্যন্ত কোন সংস্কার কর্ম করেছেন? ফিরোজ শাহ তুগলক। দিল্লির যে সুলতান দরবেশি রাজা নামে পরিচিত? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। গাজী উপাধি নিয়েছেন কে? গিয়াসউদ্দিন তুগলক। দিল্লির যে সুলতান প্রথম খালিফায় স্বীকৃত পান? ইলতুৎমিশ। সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়।
দেওয়ানি আমি কোহি গঠন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতান দাসদের পৃথক বিভাগ তৈরি করেন? ফিরোজ শাহ তুগলক। পাগলা রাজা নামে পরিচিত কে? মোহাম্মদ বিন তুগলক। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। তৈমুল্লং ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ শাহ। লাখ বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত কে? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক নির্মিত স্থাপত্যের নাম কি? আড়াই দিন কা ঝোপড়া। দিল্লির সুলতানি শাসনের পতন হয় 1206 সালে। দিল্লি সুলতানের রক্ষাকর্তা বলা হয় গিয়াসউদ্দিন বলবনকে। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন মোগল আক্রমণ রক্ষা পেতে। দাগ ও হুলিয়া প্রথা চালু করেছেন কে? আলাউদ্দিন খলজি। কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিল? দাস বংশ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আর্কটিক মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল আর্কটিক মহাসাগর। এটি পৃথিবীর 5টি প্রধান মহাসাগরের মধ্যে সবচেয়ে ছোট এবং অগভীরও বটে। আর্কটিক মহাসাগর প্রায় 14.06 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি উত্তর মেরু অঞ্চলে অবস্থিত। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার উত্তর উপকূল দ্বারা বেষ্টিত। পরবর্তী প্রশ্ন, যে রক্তনালীগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদের কি বলে? তাদের অপশন এ, ধমনী বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র হল অপশন এ, বীণা। ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি হল বীণা, যে একটি তারযুক্ত বাদ্যযন্ত্র। বৈদিক সাহিত্যে এর উল্লেখ পাওয়া যায় এবং খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে এর ব্যবহার শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলার অপর নাম কি? ফুটবল খেলার অপর নাম অপশন সি, সকার। ফুটবল, যা সাধারণত ফুটবল বা সকার নামে পরিচিত, একটি দলগত খেলা যা 11 জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়, যারা প্রাথমিকভাবে একটি আয়তক্ষেত্রাকার মাঠের চারপাশে বল চালাতে তাদের পা ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, কোন ধাতু ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না? কোন ধাতু ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যালুমিনিয়াম ধাতু। পরবর্তী প্রশ্ন, রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত হতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 6 মাস হতে পারে। রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি 6 মাসের বেশি হতে পারে না। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 184 অনুসারে রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা উচিত নয়। পরবর্তী প্রশ্ন, বজ্রপাতের কারণে কোন অ্যাসিড উৎপন্ন হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বেঙ্গল গ্যাজেট। ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেটের রচয়িতা ও প্রতিষ্ঠাতার নাম জেমস অগাস্টাস হিকি। সংবাদপত্রটি প্রথম 1780 সালের 29 জানুয়ারি তারিখে হিকিস বেঙ্গল গ্যাজেট নামে প্রকাশিত হয়। দ্য হিন্দু সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? জি সুব্রামণিয়া আইয়ার। দ্য স্টেটসম্যান 1875 সালে প্রতিষ্ঠিত একটি ভারতীয় ইংরেজি সংবাদপত্র। 1790 সালে বোম্বেতে উইলিয়াম অ্যাশবার্নার প্রথম দ্য বোম্বে হেরাল্ড মুদ্রণ করেন। পরবর্তী প্রশ্ন, মহিলাদের ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া কী নামে পরিচিত? অথবা মহিলাদের ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ওজেনেসিস। মহিলাদের ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াটিকে ওজেনেসিস বলা হয়, যেখানে ডিম্বাশয়ের ডিম্বাণু কোষ তৈরি হয় এবং পরিপক্ক হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র ঠান্ডা মরুভূমি কোনটি? ভারতের একমাত্র ঠান্ডা মরুভূমির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, লাদাখ মরুভূমি। ভারতের একমাত্র ঠান্ডা মরুভূমি হল লাদাখ, যা হিমালয়ের বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত এবং বর্ষার দ্বারা প্রভাবিত হয় না। পরবর্তী প্রশ্ন, কোন অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়? কোন অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মিথানলকে উড স্পিরিট বলা হয়। মিথানল বা মিথাইল অ্যালকোহল নামেও পরিচিত, তাকে উড স্পিরিট বা উড অ্যালকোহল বলা হয়, কারণ একসময় এটি কাঠের ধ্বংসাত্মক পাতন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হতো। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তির প্রাথমিক বা প্রধান উৎস কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সূর্যালোক। বাস্তুতন্ত্রে শক্তির প্রাথমিক বা প্রধান উৎস হল সূর্যালোক।
এটি জীব এবং বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস। উদ্ভিদ, শ্যাওলা এবং সায়ানো ব্যাকটেরিয়াগুলির মতো উৎপাদকরা জল এবং কার্বন ডাইঅক্সাইড থেকে জৈব পদার্থ তৈরি করতে সূর্যালোক থেকে শক্তি ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপ হল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা শীতল হয়ে জমাট বাঁধার মাধ্যমে তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হরপ্পাতে। নটরাজকে হিন্দু দেবতা শিবের মহাজাগতিক নর্তক হিসেবেও বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন? মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, গুপ্ত যুগের কবি ছিলেন। মহাকবি কালিদাস প্রাচীন ভারতীয় কবি ছিলেন এবং তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসেবে পরিচিত ছিলেন। কালিদাসের রচিত রচনাগুলি কী কী? ঋতুসংহার, রঘুবংশ ও কুমার সম্ভব। কবিশেখর হিসেবে কবি কালিদাস রায় পরিচিত। কবিশেখর কালিদাস রায় রবীন্দ্রানুসারী কবি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তিস্তা সেচ প্রকল্প হল বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। পরবর্তী প্রশ্ন, কোন চীনের শাসক চীনের মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন? কে চীনের বিখ্যাত মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কিন শি হুয়াং। চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ শুরু করেন সম্রাট কিন শি হুয়াং, যিনি কিন রাজবংশের প্রথম সম্রাট ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতে দারিদ্র্য সীমার অনুমানের সাথে যুক্ত কোন সংস্থা? কোন সংস্থা ভারতের দারিদ্র্য সীমার অনুমানের সাথে যুক্ত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন অথবা NSSO। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসে নিম্নলিখিতদের মধ্যে কাকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়? কাকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সুশ্রুতকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি PDF পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।